হৃদয়ময়ের প্রেমগাথা লিখেছেন রিক্তা ইসলাম মায়া। তপ্ত রোদে অতিষ্ঠ জননগরী, কাঠফাটা রোদে হিটে গা জ্বালা ভাব, মাথার উপরে সূর্যটা যেন দাঁড়িয়ে, সময় ঠিক তখন দুপুরের ঘরে, ঘড়ির কাঁটায় 1টা 13। মাত্র ক্লাস শেষ করে কলেজের মাঠে নামলো পঞ্চবান্ধবী। রোদের প্রহরতা মুখ কুঁচকে বিরক্তি প্রকাশ করছে এক একজন। ইতিমধ্যে গদগদ দরদর ঘামে ভেজে উঠেছে জামাসহ সবার গায়ের অ্যাপ্রনটাও। কিন্তু এর মাঝেই দল ছেড়ে রাফাকে কোথাও দৌড়ে চলে যেতে দেখে আচমকা চমকে উঠল সবাই। মুহূর্তেই হাঁটা থামিয়ে পেছন ফিরে রাফাকে উঁচু গলায় ডাকল মায়া। রাফা, কই যাচ্ছিস তুই? মায়ের কথায় তৎক্ষণাৎ উত্তর আসলো রাফার, জানো 2 মিনিট অপেক্ষা কর, আমি 5 মিনিটে আসছি। রাফাকে দৌড়াতে দেখে পাশ থেকে বিরক্তিতে চেঁচালো শ্রেয়া। রাফাকে উদ্দেশ্য করে বলল, তোকে রেখে চলে যাব কিন্তু আমরা। তোকে দাঁড়াতে কে বলেছে? তুই চলে যা, আমার জানু থাকলেই হবে। এর মাঝে মায়াকে উদ্দেশ্য করে পুনরায় চেঁচালো রাফা। ভুলভাল ইংলিশ বলে বলল, জানো, ইউ ওয়েটিং, আই অ্যাম কামিং, 2 মিনিট। চঞ্চল রাফার চঞ্চলতা নিয়ে সবার ধারণা বিগত দিনে ভালো করেই হয়েছে সবার থেকে মায়ের ধারণা বেশি হয়েছে রাফাকে নিয়ে। সেদিন মায়ার রাফার জীবন বাঁচানোর পর থেকেই যেন রাফার জন্য মায়ার আরেকটা বিশ্বস্ত জায়গা হয়ে দাঁড়িয়েছে। রাফার জন্য সবাই একদিকে, কিন্তু মায়া অন্যদিকে। মায়া এই কাঠফাটা রোদের মধ্যে দাঁড়িয়ে হতাশ নিঃশ্বাস ফেলল। রাফার দৌড়ে ক্যান্টিনের দিকে চলে যেতে দেখে শ্রেয়া রাফাকে চলে যেতে দেখে সেও এই রোদে দাঁড়ালো। রাফার অতিরিক্ত চাঞ্চল্যতা তাদের সবাইকে দারুণ আনন্দ দেয়, কিন্তু অতিরিক্ত রোদের জন্য সবাই ক্যাম্পাসের করিডোরে দাঁড়িয়ে মিনিট খানিকের ভেতরে রাফাকে দেখা গেল 2টো কোন আইসক্রিম নিয়ে দৌড়ে আসতে। মায়া বরাবর থেমে হাঁটতে হাঁটতে মায়ার দিকে একটা আইসক্রিম বাড়িয়ে দিতেই মায়া সেটা হাতে নিতে কপাল কুঁচকে রাফার দিকে তাকিয়ে বলল, তুই আইসক্রিমের জন্য তখন এভাবে দৌড়াচ্ছিলি? তো কি করব, আমার জানুর গরম লাগছে, তাই ওকে একটা আইসক্রিম খাওয়াবো না? তাই বলে এত মানুষের সামনে দৌড়াতে গেলি কেন? হেঁটে যেতি। আরে চিল, আইসক্রিম খাও তো জানো। রাফার হাতে অপর একটা আইসক্রিম জুঁয়ের দিকে বাড়িয়ে দিতেই সে অবশিষ্ট আইসক্রিমটা নিজে খেতে লাগলো। শ্রেয়া নাদিয়া কারোর জন্য আইসক্রিম আনতে না দেখে চেতে উঠে শ্রেয়া, তুই আমাদের জন্য আইসক্রিম আনলি না কেন? আমাদের গরম লাগছে না? রাফা দায়সারা উত্তরে বলল, গরম লাগছে, কিনে খা। আমি কেন তোকে নিজের টাকার আইসক্রিম খাওয়াতে যাব? আমি কি তোর বয়ফ্রেন্ড লাগি? আজব। তাহলে মায়া জুঁইকে খাওয়ালি কেন? দেখ শ্রেয়া, জানু আমার জানু লাগে, আর জানুর বোন আমার বোন, সেজন্য 2জনকে খাওয়ালাম। এখন তোরা আমার কি লাগিস যে খাওয়াবো? পাশ থেকে নাদিয়া অবাক স্বরে বলল, মানে আমরা তোর বান্ধবী না? আইসক্রিমের কাগজটা ছিঁড়তে নাদিয়ার কথার উত্তরে বলল রাফা, সেটা আবার কখন হলাম? জীবনে কখনো স্বীকার করেছিস বা কেউ বলেছিস যে তোরা আমার বান্ধবী হোস সেটা? নাদিয়া খানিকটা দমে গিয়ে বলল, বলতে হবে কেন? 2 মাস ধরে আমরা একত্রে আছি, তাহলে হলাম না বান্ধবী? তীক্ষ্ণ দৃষ্টিতে নাদিয়ার দিকে রাফা তাকিয়ে বলল, 2 মাস ধরে কি তোরা আমার সাথে আছিস, নাকি আমি জানুর সাথে আছি বলে তোদের সাথেও দেখা হচ্ছে? কোনটা? দেখ, আমার থেকে আইসক্রিম খেতে হলে আগে আমার বান্ধবী হতে হবে, নয়তো আমি কাউকে ফ্রিতে সুতার দেওয়ারও মানুষ না। নাদিয়া কিছু বলার আগে শ্রেয়া রাফাকে জড়িয়ে ধরে বন্ধুত্ব করার
আবদার জানাতেই রাফা সেটা বেশ ভাব নিয়ে একসেপ্ট করলো। শ্রেয়ার সঙ্গে সঙ্গে নাদিয়াও তাই করলো। মুহূর্তের মাঝে তিনজনের মধ্যে বেশ বন্ধুত্ব একটা ভাব তৈরি হতেই শ্রেয়া রাফাকে আইসক্রিম খাওয়ানোর আবদার করেই সেটা পুনরায় না করে বসলো রাফা। বলল, আমি কেন খাওয়াবো? মানে এখন আমরা বান্ধবী না? তাহলে তুই আমাকে খাওয়াবি আগে। আমি না সকালে তোকে 10 টাকার আমরা খাওয়ালাম, ভুলে গেছিস? শ্রেয়ার কথায় রাফা মনে পড়ল, সত্যি সত্যি শ্রেয়া সকালে সবাইকে আমরা খাইয়েছিল, সেখানে রাফাও ছিল। তাই এখন রাফারও উচিত শ্রেয়ার সাথে নিজের আইসক্রিম শেয়ার করা। রাফা আইসক্রিমের প্যাকেট ছাড়াতে ছাড়াতে শ্রেয়ার দিকে নিজের আইসক্রিমটা বাড়িয়ে দিতে দিতে বলল, ঠিক আছে, তাহলে তুই আমার আইসক্রিম থেকে 5 টাকার করে 10 টাকার কামড় দিবি ছোট করে, কেমন? আচ্ছা দে। শ্রেয়া মাথা কাত করে সম্মতি দিয়ে হাঁ করতেই রাফা নিজের আইসক্রিমটা এগিয়ে দিল। চোখের পলকে রাফার অর্ধেক আইসক্রিমটা চলে গেল শ্রেয়ার মুখে। শ্রেয়ার হঠাৎ কাণ্ডে রাফা বোকার মতন তাকিয়ে রইল শ্রেয়ার মুখের দিকে। মায়া, জুই, নাদিয়া উচ্চস্বরে হেসে উঠতে রাফা রেগেমেগে নাদিয়ার হাতে নিজের বাকি অর্ধেক আইসক্রিম ধরিয়ে দিতে দিতে বলল, নাদিয়া তুই আমার আইসক্রিমটা ধর, আজকে ওর পেট থেকে বের করবই আমার আইসক্রিম, নে ধর। শিয়ালের কাছে মুরগি জমা দেওয়ার মতন নাদিয়ার কাছে রাফা আইসক্রিমটা জমা দেওয়ার কাজ হলো। রাফা যখন শ্রেয়ার মুখ খোলার চেষ্টা করছিল, সেই ফাঁকে নাদিয়া রাফার বাকি অর্ধেক আইসক্রিম মুখে পুরে গাল ফুলিয়ে চিবোতে লাগলে মায়া জুয়ের মধ্যে পুনরায় হাসির রোল পড়ল একই কাণ্ড দেখে। মায়ের হাসিতে রাফাকে নিজের কাছে টেনে হাতের আইসক্রিমটা এগিয়ে দিতে দিতে বলল, আয়, এটা আমরা দুজন ভাগ করে খাই। মায়ের কথায় রাফা নাদিয়ার দিকে তাকিয়ে দেখল সে মুখ ভরে ওর আইসক্রিম চেবোচ্ছে। রাফার নিজের বোকামি বুঝতে পেরে গাল ফুলিয়ে মায়ের আইসক্রিম ফিরিয়ে দিতে দিতে বলল, খাবো না আমি। আরে আয় তো জানো, ভাগাভাগি করে কিছু খেলে ভালোবাসা বাড়ে, বুঝলি? মন খারাপে রাফা মায়ের পাশাপাশি হাঁটতে মায়া আইসক্রিমের কামড় বসাতে চাইলে শ্রেয়া দৌড়ে এসে রাফার গলা জড়িয়ে ধরতেই একইভাবে নাদিয়াও এসে রাফাকে জড়িয়ে ধরল সরি বলে। দুষ্টুমিতে মেতে থাকা পঞ্চবান্ধবীর বেনিসুতোর সম্পর্কটা যেন চোখে লাগার মতন শক্ত হলো। শ্রেয়া নাদিয়াকে বিদায় জানিয়ে বাকি তিনজন রাস্তার পাশে দাঁড়ালো রিকশার জন্য। যদিও রাফা উল্টো পথে যাবে রিকশা নিয়ে, তারপরও সে রিকশার জন্য একই মোড়ে মায়াদের সাথে দাঁড়ালো। 2 মিনিটের ব্যবধানে কোথা থেকে রাফাত দৌড়ে এসে দাঁড়ালো মায়ার সম্মুখে। রাফাতের হঠাৎ উপস্থিতিতে চমকে ওঠার মতন তিনজনই তাকালো সেই দিকে। রাফাত হাঁপাতে হাঁপাতে খুবই বিনয়ের সঙ্গে মায়াকে উদ্দেশ্য করে বলল, ভাবি, আমার সাথে চলুন, হৃদ ভাইয়ের আব্বা এসেছেন আপনার সঙ্গে দেখা করতে, চলুন ভাবি। হৃদের আব্বা মানে মায়ের শ্বশুর, আর তিনি হৃদের সঙ্গে মায়ের বৈবাহিক সম্পর্কটা সম্পর্কে অবগত আছেন এতদিনে মায়া যতটুকু জেনেছে। এখন হঠাৎ সবার অগোচরে ওনার আগমন আর মায়াকে ডেকে পাঠানো ওনার সঙ্গে দেখা করতে, সবকিছু মায়ের মনে ভয়ভীতি সৃষ্টি করলো। মায়ের মনে হলো তিনি নিশ্চয় মায়াকে বলবেন যেন সে হৃদের জীবন থেকে দূরে চলে যায়। তারা বড়লোক আর মায়া গরিব, এজন্য হৃদের সঙ্গে মায়াকে মানাবে না এমন কিছু বলবেন। হয়তো তিনি এটাও বলতে পারেন মায়া যেন হৃদের সঙ্গে সব সম্পর্ক নষ্ট করে ফেলে। এলোমেলো চিন্তাভাবনায় মায়ার মন অস্থির হলো অজানা ভয়ে। সত্যি হৃদের বাবা এসেছে কিনা সেটা শিওর হতে মায়া পুনরায় বলল, সত্যি আপনার ভাইয়ের আব্বু এসেছেন, মানে আমার শ্বশুর? আতঙ্কে মায়া তাড়াহুড়োয় কি থেকে বলে ফেলল।
কি থেকে কি বলে ফেলল। কিন্তু রাফা তাতে বিন্দুমাত্র মাইন্ড করল না, বরং আগের ন্যায় নম্রতায় সম্মতি দিয়ে বলল, জি ভাবি, চলুন। মায়া ভয়ে আমতা আমতা করল। হুট করে হৃদের বাবার সঙ্গে দেখা করাটা মায়ার মনে ভীতিকর লাগল। এমনিতেই হৃদ মায়ের সঙ্গে কথা বলছে না, তারপর আবার হৃদের বাবা। ভার্থ মায়া মাথা নিয়ে হাঁটল রাফাতের পেছন পেছন। ধীর পায়ে গতি আর মায়ার হাঁসফাঁস ভঙ্গি বলছে মায়া এই মুহূর্তে কতটা সিটিয়ে আছে হৃদের বাবার উপস্থিতি নিয়ে। রাস্তার অপর পাশে একটা সাদা মার্সিডিজ দেখা গেল দাঁড়িয়ে। রাহাত মায়াকে নিয়ে সেখানে যেতে পেছনে দরজা খুলে বেরিয়ে আসলো মধ্যবয়স্ক নিহাল খান। রোজকার মতনই গায়ে সাদা পাজামা জড়িয়ে, মুখে ওয়ান টাইম মাস্ক। হয়তো বর্তমান মন্ত্রী হয় জনমুখী হতে বাঁচতে মুখে মাস্ক পরা। মায়া ওনার সামনে যেতেই মাথা তুলে তাকালো ওপরের দিকে। লম্বা চওড়া এক বলিষ্ঠবান পুরুষ নিহাল খান। দেখেই বোঝা যায় হৃদ তার বাবার হাইট পেয়েছে। গায়ের রংটাও দুধ সাদা, রোদের তাপে চামড়া লাল হয়ে আছে। মায়া এক মুহূর্তের জন্য মনে হলো সকল সুন্দর সুন্দর প্রোডাক্ট আল্লাহ তাআলা ওর শ্বশুরবাড়িতেই ট্রান্সফার করে দিয়েছে, বাকি ওরা তো প্লাস্টিকের। সবাই বলে মায়া সুন্দরী, অথচ এই শ্বশুরবাড়ির পাবলিকের সামনে দাঁড়ালে মায়ার মনে হয় ও বড়সড় ডিম পেয়ে ফেল করবে প্রতিবার। এদের সামনে নিজেকে সুন্দর দাবি করে পাশ করা যাবে না ইহজীবনে। মায়ার সুদর্শন শ্বশুরের দিকে তাকিয়ে নম্রতায় মিহিসরে সালাম দিল। আসসালামু আলাইকুম আঙ্কেল। মাস্কের ভেতর থেকে নিহাল খানের অল্প হাসির শব্দ কানে আসলো মায়ার। তিনি মায়ার মাথায় স্নেহের হাত বুলিয়ে সালামের উত্তর দিয়ে বললেন, ওয়ালাইকুম আসসালাম আম্মু, কেমন আছেন আপনি? মায়া চমকানোর মতন অবাক চোখে তাকালো নিহাল খানের দিকে। মায়া ঘুণাক্ষরেও ভাবেনি ওর শ্বশুর এতটা ভালো ব্যবহার করবে ওর সাথে। মায়ের সাথে আজ প্রথমবার নিহাল খানের কথা হচ্ছে। এর আগে বেশ কয়েকবার দুজনের দেখাদেখি হলেও কখনো কথা হয়নি কারোর। কিন্তু আজ সরাসরি মায়াকে আম্মু বলে সম্বোধন করায় মায়ার জড়তা কমে আসলো কিছুটা। মায়া জানতো নিহাল খান খুব ভয়ঙ্কর আর চতুর্মুখী মানুষ। ক্ষমতার গরমে মানুষকে মানুষ মনে করেন না নেতারা, অথচ মায়ের সঙ্গে কি নম্র ব্যবহার করছে ওর শ্বশুর। নিহাল খানকে নিয়ে মায়ার এতক্ষণে পাওয়া অজানা ভয়গুলো যেন হঠাৎই কমে গেল ভয়ে। খানিকটা সহজ হয়ে জড়তার মিহি গলায় উত্তর করে বলল মায়া, জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন আঙ্কেল? খুব গোছালো আর আন্তরিকতার সঙ্গে হাসি মুখে কথা বলল নিহাল খান। বাবাকে আঙ্কেল বললে হবে আম্মু? বাবাকে বাবাই ডাকতে হয় বোকা মেয়ে। এরপর থেকে বাবা ডাকবে কেমন? হৃদ আমার ছেলে হলে তুমি আমার ছেলের বউ। আর একটা মেয়ে, আর মেয়ের মুখে আঙ্কেল ডাক শুনতে ভালো দেখায় না। বাবা বাবাই হয়, মনে থাকবে? মাথা নামিয়ে সম্মতি দিতে দিতে বলল, জি আব্বু, দ্যাটস আ গুড গার্ল। কলেজ শেষ আম্মু? মায়া আবারও মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে ধীর গলায় বলল, জি। তাড়াহুড়ো আছে আপনার? না আব্বু। দুপুরে খেয়েছেন কিছু? না, কলেজ মাত্র ছুটি হলো, বাসায় গিয়ে ফ্রেশ হয়ে খাবো। আপনি খেয়েছেন? না আম্মু, আপনার মতন বাসায় গিয়ে ফ্রেশ হয়ে খাবো। তার আগে একটা মিটিংয়ে যেতে হবে। আসলে সামনে নির্বাচন, তাই এখন একটু ব্যস্ত বেশি। নয়তো বাবা মেয়ে মিলে লাঞ্চটা শেষ করে যেতাম। আচ্ছা যাই হোক, আপনি
এটা নিন আম্মু, আমি খুশি হব। নিহাল খানের হাতে একটা মোটাসোটা চিঠির খাম ছিল। এতক্ষণ মায়া লক্ষ্য করেনি সেটা। মনে করেছিল হয়তো নিহাল খানের জরুরি কিছু হবে এই খামটাতে। কিন্তু মায়া দিকে খাম এগিয়ে দিতেই মায়া আমতা আমতা করলো খামটি নিতে। মায়াকে দ্বিধাবোধ করতে দেখে তিনি পুনরায় মায়াকে বলল খামটা নিতে। মায়া জড়তার হাতে খামটি নিতেই বুঝতে পারল বেশ ভারী এই খামটি। এতে কি আছে মায়া জানে না, জানার চেষ্টা করতেও হলো না। তার আগেই নিহাল খান নিজেই বলতে লাগলো, সরি আম্মু, আপনাকে উপহারের বদলে টাকা দিচ্ছি বলে। আসলে আপনার এই বুড়ো বাবা মেয়েরই কেনাকাটা সম্পর্কে বোঝে না। বলতে পারেন আমার পূর্বে যতটুকু অভিজ্ঞতা ছিল এখন সেটাও ভুলে গেছি। অনেক বছর হলো। এই টাকাগুলো দিয়ে আপনি আপনার পছন্দ মতন কিছু কিনে নিবেন, তাহলেই আমি খুশি হব। আসলে আপনাদের বিয়ের খবরটা আমি আরও আগেই পেয়েছিলাম, কিন্তু তারপরও এতদিন ব্যস্ততার জন্য আপনার সাথে দেখা করতে আসতে পারিনি। সামনে নির্বাচন, তারপর রিটটা কেন জানি এখনো চট্টগ্রামে আসছে না আমাকে হেল্প করতে। আসলে রিট নেই বলে আমাকে সকল কাজের জন্য দৌড়াদৌড়ি করতে হচ্ছে। আচ্ছা যাই হোক, পরশু বাড়িতে মেজবান রাখা হয়েছে, আপনাকে দাওয়াত করতে আসলাম আম্মু। আপনি অবশ্যই আপনার শ্বশুর বাড়িতে উপস্থিত থাকবেন সপরিবারে। আমি আরিফকে বলে দিব আপনাদের নিয়ে যেতে, কেমন? মায়া মাথা কাত করে আবারও সম্মতি দিয়ে বলল, জি আচ্ছা আম্মু, তাহলে আজ আসি। আপনি একটু রিতকে বলে দিবেন যেন কালকের মধ্যে চট্টগ্রামে চলে আসে। আসলে রিত নেই, তাই একা হাতে আমি সবটা সামলাতে হিমশিম খাচ্ছি। আপনি বললে হয়তো ও চলে আসবে। মায়া বলতে পারল না রিত মায়ের সঙ্গে রাগ করে চট্টগ্রামে আসছে না, কিন্তু নিহাল খানের ব্যস্ততা দেখে মায়া সত্যি খারাপ লাগলো। অপরাধ বোধে জড়িয়ে মায়া সত্যিটা গোপন করে বলল, জি আচ্ছা, আমি ওনাকে বলবো আব্বু। মায়ের কথার সাথে নিহাল খানের আদরে হাত উঠে যায় মায়ের মাথার উপরে। স্নেহময় হাতে হেজাবের উপর দিয়ে বুলিয়ে বলল, আজ আসি তাহলে আম্মু, আপনি ভালো থাকবেন, কেমন? জি আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গাড়িতে উঠতে উঠতে মায়া সালামের উত্তর করল নিহাল খান। রাহাতও গিয়ে বসল গাড়ির সামনের সিটে ড্রাইভারের সঙ্গে। কয়েক সেকেন্ডের ব্যবধানে গাড়িটিকে চলে যেতে দেখে রাস্তার অপর পাশ থেকে তাড়াহুড়ো এগিয়ে আসলো জুই আর রাফা। দুজন মায়াকে ঘিরে নানান কথা জানতে চাইল। জুই মায়াকে প্রশ্ন করে বলল, কেন এসেছিল আঙ্কেল আমার সাথে দেখা করতে? কেন? ওনাদের বাসায় নাকি মেজবান রাখা হয়েছে, সেজন্য আমাকে ছেলের বউ হয়ে সেখানে উপস্থিত থাকতে বলল। পাশ থেকে জুয়ের কথায় ফোড়ন কেটে রাফা বলল, জানো তোর হাতে ওইটা কি? রাফার কথায় মায়া জুই সকলের দৃষ্টি মায়ের হাতের খামটির উপরে পড়ল। মায়া ঠোঁট উল্টে খামটা ঘুরিয়ে এপিট ওপিট দেখে বলল, মনে হয় টাকা আছে। ওনার আব্বু খামটা দিয়ে বলল, আমার পছন্দ মতো কিছু কিনে নিতে। উনি নাকি মেয়েলি উপহার বোঝেন না, তাই আমাকে টাকা দিতে বাধ্য হলো। রাফা হাত বাড়িয়ে বলল, প্যাকেটটা দে তো আমাকে, দেখি কত আছে। মায়া রাফার দিকে প্যাকেটটা এগিয়ে দিতেই রাফা সেটা হাতে নিয়ে প্যাকেট ছিঁড়তে বেরিয়ে আসলো 500 টাকার একটা মোটা বান্ডিল। টাকার উপরে ব্যাংকিং সিল সহ টাকা পিন আটকানো। রাফার মোটা টাকার বান্ডিল হাতে নিতেই চোখ বড় বড় হয়ে গেল সবার। মায়া নিজেও ভাবেনি এত টাকার বান্ডিল ওর শ্বশুর ওকে ধরিয়ে দিবে, তাহলে সে কখনোই এটা গ্রহণ করতো না। রাফা টাকার বান্ডিলটা হাতে
বাপরে, বড়লোক শ্বশুর হলে এমনই হয়। প্রথমবার ছেলের বউর মুখ দেখেই ডিরেক্ট 50,000 টাকার বান্ডিল ধরিয়ে দিল। আহা, কি ভালো মানুষ তারা। আচ্ছা জানো, রিত জিজু আসবে পরশু। এতক্ষণ মুখে অবগত থাকলেও হুট করেই যেন অন্ধকার ছেয়ে যায় মায়ার মুখে রাফার শেষ কথা শুনে। হৃদ আসবে কিনা মায়া নিজেও জানে না, বরং মায়ার অপেক্ষায় আছে হৃদের। সে কখন আসবে আর কখন মায়া হৃদের অভিমান ভাঙাবে। অনেক তো হলো এই মান অভিমানের পাল্লা। আজ 3 মাসের ওপর হচ্ছে হৃদের সঙ্গে মায়া দেখা নেই, ঠিকঠাক কথা হয় না। এই 3 মাসের লাস্ট 2 মাস মায়া কত চেষ্টা করেছে হৃদকে বোঝাতে, কিন্তু হৃদ তো মায়ার কোনো কথার পাত্তা দিচ্ছে না। মায়া এখন মনে হচ্ছে মায়া ব্যর্থ হয়ে পড়েছে হৃদের অভিমান ভাঙাতে গিয়ে। কোনো ছেলে মায়াকে এত রাগ করতে দেখে, কোনো ছেলে মানুষকে এত রাগ করতে দেখেনি মায়া। মায়াকে কিছু বলার সুযোগ দিচ্ছে না সে। এর মধ্যে মায়ার শ্বশুর ওকে দায়িত্ব দিয়ে গেল ওর অভদ্র জামাইকে চট্টগ্রামে ফিরতে। মায়া কিভাবে এই অবস্থায় এই অসম্ভব কাজটা সম্ভব করবে সেটা চিন্তার বিষয়। মায়া তো এখনো কোনো রাস্তা দেখছে না। মায়ের মন খারাপ করতে দেখে রাফা বুঝলো হৃদ আসবে না পরশু। সেই জন্য জুঁইয়ের কাছে ওর ফোনটা চেয়ে রাফা বলল, জুঁই, তোদের ফোনটা দে তো একটু। কেন? আরে, এত প্রশ্ন করছিস কেন? ফোনটা দিলে তো দেখতে পাবি। কেন চাইছি, দে তো বোন। জুঁই কথা না বাড়িয়ে ব্যাগ থেকে ফোন বের করতেই রাফা হাতে তুলে দিতেই রাফা মেসেজ বক্সে গিয়ে উচ্চস্বরে বলে লিখতে লাগলো, জান, আই অ্যাম ভেরি লোনলি। ইফ ইউ কাম টু মি আই উইল গিভ ইউ টেস্টি হানি। রাফার মুখে ভুলভাল ইংলিশ আর অদ্ভুত কথাবার্তা শুনে নাক মুখ ছিটকালো মায়া। রাফার হাতে ফোনটা টানাটানি করে বলল, ছি, কি সব বাজে মেসেজ করছিস তুই। উনি এসব দেখলে আমাকে মেরে ফেলবে। ফোন দে তুই। রাফাও ফোনটা নিজের কাছে টেনে বলল, আরে জানো, চিল, প্যারা নিস না। বেডা মানুষ এসব মেসেজেই আটকায়। তোকে মারবে না, বরং টান খেয়ে চলে আসবে। মায়ার আগের ন্যায় নাক মুখ ছিটকে বলল, ছি, কি নোংরা মাইন্ড তোর রাফা। দে আমার ফোন দে। তোর আর মেসেজ করা লাগবে না, ফোন ছাড়। আরে জান, প্রমিস করছি আর কিছু লিখবো না, শুধু ভাইয়াকে বলবো কাল চলে আসতে। সত্যি? মায়া থামলো, সন্দেহ নিয়েও হাত ছেড়ে দিল। মায়ার মনে পড়ল, সত্যি বুঝি এবার মায়া ভালো কিছু মেসেজ করবে হৃদকে। কিন্তু মায়ার আশায় রাফা পানি ঢাললো বালতি ভরে। বেশ সময় নিয়ে কিছু টাইপ করলো ফোনে। হৃদকে মেসেজ পাঠিয়ে দুষ্টু হাসলো রাফা। জুঁই মায়া রাফার মুখের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছিল এতক্ষণ। রাফা ধরা পড়ে যাওয়ার ভয়ে হৃদকে মেসেজ সেন্ড করেই সেটা আবার ডিলিট করে দিল, যাতে মায়া সেটা পড়তে না পারে। রাফার দুষ্টু হাসি দেখে পাশ থেকে সন্দেহ পোষণ করে জুঁই বলল, তুই হাসছিস কেন এইভাবে? রাফা হেয়ালি করে উত্তর দিয়ে বলল, মাশাআল্লাহ, আমার মুখটাই হাসি তো, সেজন্যই তোর মনে হচ্ছে আমি হাসছি। আসলে আমি কিন্তু হাসছি না, বুঝলি। তুই আমার ফোন দে। পুনরায় থাবা মেরে ছিনিয়ে নেওয়ার মতন রাফার থেকে ফোন নিল মায়া। মেসেজ বক্স চেক করতেই সেখানে তেমন কিছু পেল না, শুধু মায়ার পূর্বের করা মেসেজগুলো ছাড়া। মায়া কপট রাগ দেখিয়ে রাফাকে বলল, সবকিছু ডিলিট করলি কেন? ওনাকে কি মেসেজ করেছিস তুই? রাফা এগিয়ে এসে মায়ের কাঁধ জড়িয়ে ধরতে স্বতঃস্ফূর্ত সঙ্গে বলল,
করেছি কিছু একটা, তবে তুই শিওর থাক জানো ভাইয়া মেসেজটা দেখা মাত্রই চট্টগ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়বে। আসলে ব্যাডা মানুষ নারীতেই আটকায় বুঝলি। রাফার কথায় মায়া যেন খুশি হয়ে গেল, অবিশ্বাস্য গলায় বলল, সত্যি আসবেন উনি? 2 কোটি% শিওর থাকো, ভাইয়া অবশ্যই আসবে। এখন তুমি আমাদের লাঞ্চ করাও তো জানো, তারপর তোমার জন্য স্পেশাল শপিংয়ে যাব আমরা। রাফার কথায় মায়া কিছু বলবে তার আগেই জুই প্রশ্ন করে বলল, শপিং কেন? আরে শাড়ি কিনতে হবে না? হঠাৎ শাড়ি কেন? আরে পরশু জানো ওর শ্বশুর বাড়িতে যাবে না, তখন কি সাধারণ ড্রেস পরে যেতে পারবে? বউ বলে কথা, অবশ্যই শাড়ি পরতে হবে জানুর, নয়তো জানুর শ্বশুরবাড়ির মানুষ কি ভাববে বল। রাফার কথায় আপত্তি জানিয়ে জুই বলল, তাই বলে এখন কেন শাড়ি কিনতে যেতে হবে? প্রোগ্রাম তো পরশু, কাল শপিংয়ে গেলেও তো হয়। রাফা আত্মবিশ্বাসের সঙ্গে বলল, কাল জানো জিজুকে নিয়ে অনেক ব্যস্ত থাকবে, কাল সময় পাবে না, তাই আজই চল। জুই আবার সন্দেহ করে বলল, তুই কিভাবে এত শিওর হচ্ছিস? হৃদ ভাই কাল চলে আসবে। 3 মাস ধরে ভাইয়াকে মানাতে পারছে না মায়া, আর তোর একটা মেসেজেই ভাইয়া কাল চলে আসবে? রাফা ভাব নিয়ে বলল, আসলে এতদিন ওষুধ জায়গা মতো পড়েনি, সেজন্যই ব্যথা ভালো হচ্ছিল না। এখন ঠিক জায়গাতে মলম লাগিয়েছি, ব্যথা ভালো না হওয়ার চান্সই নেই বুঝলি। মানে? রাফা খানিকটা বিরক্ত হয়ে বলল, আরে চল তো, মানেটা কালকেই টের পাবি, এখন চল। রাফা হৃদকে কি মেসেজ করলো যার জন্য হৃদ সবকিছু ভুলে চট্টগ্রামে আসবে মায়ের জন্য, তা মায়া জানে না, আর না জানতে চাই। রাফা যাই মেসেজ লিখুক তাতে মায়ার কোনো আপত্তি থাকবে না যদি হৃদ সত্যি সত্যি চট্টগ্রামে চলে আসে। তাহলে মায়া শুধু এই মুহূর্তে হৃদকে চায়, সেটা যেভাবেই হোক। এত অপেক্ষা এবার মায়াও বিরক্ত লাগছে। একটা পড়ন্ত বিকেল, সময় 5:40 ঘরে। মাত্র কোচিংয়ে ক্লাস শেষ করে বাসায় ফিরছে জুই, মায়া, রাফা। ইতিমধ্যে শ্রেয়া নাদিয়া অটো নিয়ে উল্টো পথে চলে গেল। কোচিং থেকে রাফার বাড়ি কাছে, সেজন্য সে আপাতত এই অল্প রাস্তাটা মায়াদের সঙ্গেই হেঁটে যাবে। সারাদিন ক্লাস করে 1:30 কি 2টার দিকে বাসায় ফিরে 1 ঘন্টার মতন রেস্ট নিয়েই আবারও ফিরতে হয় কোচিং ক্লাসে। রোজকার মতনই আজকেও সবার কোচিং ক্লাস শেষ করে বাসায় ফিরছিল। স্বাভাবিকের ন্যায় 3 জনের মধ্যেই টুকটাক কথাবার্তাও হচ্ছিল। এর মাঝেই হঠাৎ রাফা মায়াকে প্রশ্ন করল, জানো জিজু আসেনি এখনো? মায়া স্বাভাবিকের ন্যায় মাথা নুইয়ে অসম্মতি দিয়ে বলল, না। মায়ের কথা শেষ হতে হতে এর মাঝেই কথা বাড়ালো জুই। রাফাকে খোঁচা মেরে জুই বলল, তুই না কাল বললি হৃদ ভাই আজকেই ফিরবে, কই ভাইয়া তো আসলো না, শুধু চাপা মারলি। জুইয়ের খোঁচা মারা কথায় রাফা হাওয়ায় উড়িয়ে দিল যেন। রাফা কাল মায়াকে আশ্বস্ত করেছিল হৃদ আজকে চট্টগ্রামে ফিরবে, কিন্তু হৃদকে ফিরতে না দেখে যদিও রাফা চিন্তিত হওয়ার কথা ছিল, কিন্তু তার কিছুই দেখা গেল না রাফার মাঝে। বরং রাফা কালকের ন্যায় আজও বেশ কনফিডেন্সের সাথে মায়াকে আশ্বস্ত করে বলল, জানো রিল্যাক্স, জিজুর মনে হয় আমার মেসেজটা দেখতে পায়নি, দেখতে পেলে এতক্ষণ তোমার টান খেয়ে অবশ্যই চট্টগ্রামে উপস্থিত থাকতো। রাফার কথায় মায়া তেমন কিছু বলল না। এতক্ষণ মায়ের মুড ভালো ছিল, কিন্তু হঠাৎ হৃদের প্রসঙ্গ আসতে মায়ের মন খারাপের ছেয়ে গেল অন্ধকার। রাফা জুই দুইজনেই সেটা বুঝতে পেরে কেউ আর কোনো প্রশ্ন করল না হৃদকে নিয়ে। কিন্তু জুই ঠিকই রাফাকে প্রশ্ন করে বলল, আচ্ছা রাফা, তুই ভাইয়াকে কাল কি এমন মেসেজ করেছিলি যেটার টানে ভাইয়া
যেটা টান খেয়ে ভাইয়া চলে আসবে মায়ের কাছে। কি ছিল মেসেজে? জুঁইয়ের কথায় রাফা পাত্তা না দিয়ে বলল, ছিল কিছু একটা। জুঁই তীক্ষ্ণ দৃষ্টিতে রাফার দিকে একইভাবে তাকিয়ে প্রশ্ন করে বলল, কি ছিল? তোকে কেন বলবো? আমি শুনবো তাই। হুট করেই রাফার দুষ্টু হেসে বলল, যা দুষ্টু, খালি নটি চিন্তা ভাবনা তোর। রাফার ভাবভঙ্গিমা দেখে হতবুদ্ধি হয়ে গেল মায়া আর জুঁই। এখানে নটি চিন্তা ভাবনার কি আছে সেটা বুঝতে পারল না জুঁই। বুঝতে না পেরে জুঁই হতবাক গলায় বলল, কি এমন বললাম যে নটি চিন্তা ভাবনা হয়ে গেল? তুই মেসেজ লিখতে পারবি আর আমি সেটা জানতে পারবো না? সত্যি করে বল তো, কি পাঠিয়েছিলি মেসেজে? রাফা আগের ন্যায় দুষ্টু ভঙ্গিতে বলল, টপ সিক্রেট দোস্ত, বলা যাবে না। এর জন্য বিবাহিত মহিলা প্রয়োজন। তুমি তো সিঙ্গেল পাবলিকে শোনা নিষেধ। রাফার কথায় জুঁই 100% শিওর হলো রাফা নিশ্চয়ই উল্টাপাল্টা কিছু একটা ঝামেলা করেছে হৃদের সঙ্গে। সন্দেহের বশিতা হয়ে মায়াও কিছু বলতে চাইল রাফাকে, কিন্তু তার আগে জুঁই সন্দেহ গলায় আবারও বলল, আমি সিঙ্গেল হলে তুই কি? তুইও তো সিঙ্গেল, অবিবাহিত মহিলা। তাহলে তুই এভাবে মেসেজ লিখলি? তাহলে তুই যেভাবে মেসেজ লিখলি সেভাবে না হয় আমাকেও বল শুনি। জুঁইয়ের কথায় রাফা বেশ হেয়ালি করে বলল, মেসেজটা আমিই করেছি সেটা তুই জানে। হৃদজিজু তো জানে না, বরং তিনি জানেন ওনার বিবাহিত বউ ওনাকে বার্তা পাঠিয়েছে কিছু লিখে। তাহলে আমি এখানে দোষী হলাম কি করে? সবথেকে নিষ্পাপ মানুষ তো আমি, তাই না বল? এতক্ষণ চুপ করে রাফার কথা শুনলেও অবশেষে মায়াও খানিকটা রেগে গিয়ে বলল, তুই কি বলবি না রাফা? রাফা আগের ন্যায় হেয়ালি করে বলল, আরে জানো তুমি কষ্ট করছো কেন? ভাইয়া তো এমনিই তোমাকে মেসেজের ব্যাখ্যা দিবে। একটু অপেক্ষা করো, জানো, প্র্যাকটিক্যালি বোঝা যাবে। রাফার কথায় হতাশ হলো মায়া। বুঝতে পারল সহজে রাফাকে দিয়ে বলানো যাবে না কোনো কিছু। সেজন্য হতাশ মায়া খানিকটা নরম স্বরে রাফাকে ইমোশনাল করতে চেয়ে আকুল স্বরে বলল, রাফা বল না দোস্ত, এমন কি করেছিস? এমন করছিস কেন? তোকে আমি ভালোবাসি না বল? মায়ের কথায় গলল না রাফা, বরং পরিস্থিতি বেগতিক দেখে দ্রুত পালাতে চেয়ে বলল, ওকে, আই লাভ ইউ টু জানো। আমিও তোমাকে অনেক ভালোবাসি। তবে এখন টাটা, বাই বাই জানো। আমার বাড়িতে যেতে হবে দ্রুত। কাল দেখা হবে জানো। আজ আসি, বাই। বলতে বলতে রাফা দৌড়ে রাস্তার অপর পাশে যেতে লাগলো। রাস্তার মাঝে রাফার দৌড় দেখে ভয়ে জুঁইমা দুজনেই চিৎকার করে উঠল রাফাকে সাবধানে যেতে বলে। চাঞ্চল রাফা দৌড়ে রাস্তার অপর পাশে আবারও চেঁচিয়ে বিদায় নিল মায়া আর জুঁইয়ের থেকে। মায়া রাফাকে সহি সালামতে চলে যেতে দেখে স্বস্তির শ্বাস ফেলল। তারপর আর কেউ রাফার পাঠানো মেসেজ নিয়ে কথা বলল নিয়ে আলোচনা করল না। যেখানে হৃদ আসেনি সেখানে রাফা কি মেসেজ পাঠিয়েছে সেটা জেনেও বা কি হবে? কাল হৃদের বাবা মায়াকে দাওয়াত করে যাওয়ার পরপরই রাফাও জোরাজুরিতে মায়াকে বেশ কিছু কেনাকাটা করে শ্বশুরবাড়ি অনুষ্ঠানে যাওয়ার জন্য। আজ সকালের দিকে জুঁইকে দিয়ে আরিফ জানায় মায়া আর জুঁইকে খানবাড়িতে রেখে আসবে আগামীকাল। এর মানে
মায়াকে কাল ওর শ্বশুর বাড়িতে যেতে হবে, আর ভাগ্যক্রমে যদি কাল হৃদ বাড়িতে আসে তাহলে যেভাবেই হোক মায়া হৃদের সঙ্গে কথা বলবে। মায়ার মনস্তাত্ত্বিক চিন্তাভাবনার মাঝে জুঁই রিকশা ডাকলো। দুই বোন পাশাপাশি বসতেই রিকশা চলল জুঁইয়ের বলার অ্যাড্রেসে। অন্যমনস্ক মায়া কোলের ওপরে ব্যাগটা রেখে দুই হাতে ব্যাগটা চেপে রাখল, দৃষ্টি ব্যস্ত নগরীর অসমাপ্ত রাস্তার দিকে। কিছু পথ আসতেই চোখে পড়ল অপরিচিত মানুষদের দল বেঁধে রাস্তায় দাঁড়িয়ে থাকতে। মানুষগুলোকে মায়া চেনে, ছেলেগুলো সবাই হৃদের লোক। মায়াকে তারা সারাক্ষণ চোখে চোখে রাখে, সেজন্যই এদের কাউকে মায়া আশেপাশে সবসময় দেখা যায়। এজন্যই মায়া চেনে ওদের। তাছাড়া হৃদ যখনই চট্টগ্রামে আসে তখনই তাদের বেশ দেখা যায় এই রাস্তাঘাটে, বিশেষ করে হৃদের আশেপাশে দেখা যায় বেশি। কিন্তু আজকে এই অসময়ে সবাইকে রাস্তায় একজোট হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে মায়ার মনে করল হয়তো ওর শ্বশুরের নির্বাচনের কোনো কাজে তারা একত্রে দাঁড়িয়ে আছে। অন্যমনস্ক মায়া চোখ ঘুরিয়ে একটু সামনে তাকাতেই চোখে চমকে ওঠার মতন লাফিয়ে উঠল হৃদের সেই বিল্ডিংয়ের নিচে আসিফকে দাঁড়িয়ে কারোর সাথে কথা বলতে দেখে। খুশিতে আত্মহারা মায়া তৎক্ষণাৎ জুঁইয়ের হাত চেপে খানিকটা উত্তেজিত গলায় বলল, জুঁই, এটা আসিফ ভাই না? মায়া দৃষ্টি অনুসরণ করে জুঁই সামনে তাকাতেই দেখল আসিফ মধ্যবয়স্ক একটা লোকের সঙ্গে দাঁড়িয়ে কথা বলছে। একপাশে দাঁড়িয়ে আছে হৃদের ছেলেপেলেগুলো, কিন্তু আশেপাশে কোথাও হৃদকে দেখা গেল না। আসিফকে দেখে জুঁইও খানিকটা চমকিত গলায় বলল, হ্যাঁ, এইটা তো আসিফ ভাইয়াই। জুঁইয়ের কথা শেষ হতে দেরি, কিন্তু মায়ের পুনরায় উত্তেজনায় চেঁচাতে দেরি হলো না। রিকশাওয়ালার উদ্দেশ্যে অস্থির ভঙ্গিতে মায়া রিকশা থামাতে চেয়ে বলল, চাচা, রিকশা থামান প্লিজ, রিকশা থামান। বলতে বলতে রিকশার গতি কমে আসলো ধীরেই, কিন্তু অধৈর্য মায়ার ধৈর্য সইল না। রিকশার গতি তখনও পুরোপুরি থামেনি। এর মধ্যে অধৈর্য মায়া চলতি রিকশা থেকে লাফিয়ে পড়ল ফুটপাতে। শরীরের ব্যালেন্স রাখতে না পারায় ব্যথা পেল হাতের কনুইতে, কিন্তু তারপরও অস্থির মায়া দৌড় কমল না, বরং মুহূর্তের মাঝেই আবারও ফুটপাত থেকে ব্যাগ উঠিয়ে দৌড়ালো সেই দিকে। কয়েক সেকেন্ডের মধ্যেই মায়ের কর্মকাণ্ড দেখে আতঙ্কিত হলো জুঁই। রিকশায় বসে থেকেই মায়াকে সাবধান করে অস্থির গলায় চেঁচিয়ে বলল, মায়া, আস্তে যা। কে শোনে কার কথা? চোখের পলকে মায়া আসিফের উদ্দেশ্যে দৌড়াতে দেখে জুঁই তাড়াহুড়োয় রিকশা থেকে নেমে ভাড়া মেটালো দ্রুত। মায়ের পেছন পেছন সেও ছুটল। আসিফ তখনও নিহাল খানের সহকারী মুজাহিদ মিয়ার সঙ্গে কথা বলছিল নির্বাচনের পূর্ববর্তী পদক্ষেপ নিয়ে। হৃদকে নিয়ে আসিফ রাতেই চট্টগ্রামে ফিরেছিল। হঠাৎ করে হৃদের চট্টগ্রামে আসার কারণটা আসিফের জানা নেই, সাহস করে হৃদের থেকে জানতেও চায়নি। আসিফের প্রথমে মনে হয়েছিল হয়তো হৃদ সব মনোমালিন্যতা ভুলে বাবার নির্বাচনের কাজে হাত লাগাতে চট্টগ্রামে এসেছে। কিন্তু চট্টগ্রামে আসার পর নিজের বাবার বাড়িতে না গিয়ে বরং মুরাদপুরে থেকে যাওয়ার কারণে বুঝতে পারল হৃদ খান আসলে বইয়ের টানে চট্টগ্রামে মাঝরাতে উপস্থিত হয়েছে। যদিও বইয়ের সাথে তার এখনো দেখা হয়নি, তবে যে কোনো সময় দেখা করতে পারে সেটাও বুঝতে পারছে আসিফ। তবে এই মুহূর্তে সবাইকে নিয়ে খানবাড়িতে যেতে বলেছে হৃদ।
কালকে ফাংশনের জন্য সবাই সেখানে উপস্থিত থাকা জরুরি। এর জন্য হৃদের ছেলেপেলে গুলো সবাই উপস্থিত হয়েছে হৃদকে খানবাড়িতে নিতে এসে। অবশ্য হৃদের ছেলেপেলেগুলো সবাই বিগত 1 সপ্তাহ ধরে খানবাড়িতেই আছে নিহাল খানের সঙ্গ দিয়ে। হৃদের পূর্ব আদেশ ছিল সবাইকে তার বাবার সঙ্গ দিয়ে খানবাড়িতে থাকতে। আজ হঠাৎ হৃদকে এতদিন পর চট্টগ্রামে ফিরতে দেখে সবাই উপস্থিত হয়েছে তাদের ভাইকে নিতে। ইতিমধ্যে তারা সবাই বেরিয়েও পড়তো, কিন্তু হঠাৎ হৃদের ফোন আসায় হৃদ বিল্ডিংয়ের সিঁড়ির নিচে গিয়ে দাঁড়ালো। প্রয়োজনের ফোন আলাপ শেষ করছিল বলে আসিফ সহ বাকিরা হৃদের অপেক্ষায় বাহিরে দাঁড়িয়েছিল। এর মধ্যে হঠাৎ মায়াকে খুব কাছাকাছি দৌড়ে আসতে দেখে চমকালো আসিফ। ঘাড় ঘুরিয়ে হৃদকে ডাকলো মায়ের খবর দিতে। ভাই ভাবি এসে। আরিফের কথা কানে যেতেই হৃদ ফোন কানে নিয়েই ঘুরতে চাইল, কিন্তু তার আগে মায়া আসিফকে ক্রস করতে গিয়ে পা ফেলে লাফিয়ে উঠল হৃদের কোলে। ভালোবাসায় উচ্ছ্বাসনে বলল, আপনি এসেছেন, আই মিস ইউ। অপ্রতস্ত হৃদ ঠিক করে মায়াকে দেখার সুযোগও পর্যন্ত পেল না। তার আগেই হাত থেকে ফোন পড়ে শরীরের খেল হারালো। মায়াকে নিয়ে পেছপা হয়ে ধপাস করে বসলো সিঁড়িতে। বাম হাতে সিঁড়ির রেলিং চেপে দুইজনের শরীর তাল ধরে রাখতেই হৃদের ডান হাতটা চলে গেল মায়ের পিঠে। মায়া দুই হাতে হৃদের গলা জড়িয়ে মুখ উঠিয়ে পরপর চুমু খেলো হৃদের এগাল থেকে ওই গাল। আবারও গলা জড়িয়ে কাঁধে মাথা রাখতে রাখতে বলল, আই লাভ ইউ। এতগুলা মিস করেছি আপনাকে। মায়ের কথায় হৃদ শক্ত হয়ে বসে রইল। মুহূর্তের মাঝে কি থেকে কি হলো বুঝতে যেন কয়েক সেকেন্ড সময় লাগলো, কিন্তু বুঝতে পেরেই যেন বুকের ভেতরটা ধপাস ধপাস করে লাফাতে লাগলো। মনে হচ্ছে বুক চিরে হৃৎপিণ্ডটা বেরিয়ে আসবে বউয়ের টানে। শরীরে তাজা রক্ত যেন টগবগ করছে এতদিন পর বউয়ের সান্নিধ্য পেয়ে। হৃদ ওই অবস্থায় তাকালো সামনে, দেখলো আসিফ হতবুদ্ধি হয়ে বড় বড় চোখ করে এই দিকে তাকিয়ে। হৃদের দৃষ্টি সঙ্গে সঙ্গে মিলে যেতেই আসিফ চোরের মতন পালালো জায়গা ছেড়ে। সঙ্গে বয়স্ক লোকটাকে নিয়ে গেল। রাস্তার পাশাপাশি বিল্ডিং হলেও সামনের গেটের জন্য রাস্তা বা আশেপাশের মানুষজন দেখা গেল না। আসিফ বয়স্ক লোকটাকে নিয়ে চলে যেতে যেতে আস্তে করে গেটটা টেনে গেল। হৃদের অবস্থান পরিবর্তন না হলেও মায়ার শক্ত করে হৃদকে জড়িয়ে বসে থেকে আবারও বলল, আমি অনেকগুলো সরি, আর জীবনেও আপনার কথার অবাধ্য হব না, প্রমিস। তারপর আমাকে দূরে সরিয়ে রাখবেন না। আপনাকে ছাড়া আমি থাকতে পারবো না, আমার অনেক কষ্ট হয়। বলতে বলতে মায়া চোখের পানি গড়ালো হৃদের কাঁধে। এতদিন পর হৃদের সান্নিধ্য পেয়ে কিভাবে হৃদকে বোঝাবে সেই দিশাহারা। অশ্রুজড়িত জড়ালো গলা বেয়ে দিশেহারা মায়া হৃদকে জড়িয়ে পুনরায় চুমু খেলো হৃদের গলায়। দীর্ঘদিনের মান অভিমানে মায়ার কান্নার ফুঁপিয়ে হৃদের গালে কপালে ঠেকিয়ে রাখলো। হৃদ খানিকটা নরম হয়ে আসলো। রেলিং ছেড়ে বাম হাতটা ক্রমশ নেমে আসলো মায়ের কোমরে। চোখের পলকে যেন হৃদের হাতের অবস্থান হয়ে গেল মায়ের জামা ভেদ করে উন্মুক্ত কোমরে। শক্তপোক্ত উষ্ণ হাতের ছোঁয়া পেতেই মায়ার
সর্বাঙ্গ কেঁপে উঠল শিহরণে। হৃদের গাল থেকে কপাল উঠিয়ে বসতে চাইলে হৃদ হ্যাঁচকা টান পড়ল মায়ের কোমরে। মুহূর্তে মিশে গেল দুইজন। মায়ার ঠোঁট ভাজল ঠোঁট মায়ের ঠোঁট ভাজল হৃদের গালে। তখনই শোনা গেল হৃদের মোহাচ্ছন্ন কণ্ঠ মায়াকে আদেশ স্বরূপ বলছে, ওয়ান্স মোর। মায়া কেঁপে উঠল, শিহরিত হলো রন্দে রন্দে। হৃদের কথায় মায়ার লজ্জা পাওয়ার কথা ছিল, অথচ তেমন কিছুই হলো না, বরং দুজনের মান অভিমান ইতি ঘটাতে চেয়ে হৃদের কথায় তাল মেলালো। হৃদের গলা জড়িয়ে পুনরায় শব্দ করে চুমু খেলো হৃদের এই গাল ওই গালে, দুই গালে। মায়া থেমে যেতে চাইলে হৃদ পুনরায় একইভাবে বলল, অ্যাগেইন। হৃদের কথা অনুযায়ী মায়া একই কাজ পুনরায় করলো। আবারও থেমে যেতে চাইলে একইভাবে হৃদ আবারও আদেশ করলো, অ্যাগেইন। বারবার হৃদকে অ্যাগেন অ্যান্ড এগেন বলতে দেখে এবার আর মায়া থামল না, বরং নিজের ইচ্ছামতো হৃদকে পুরো মুখে ঠোঁট বোলালো পরপর। মায়ার সান্নিধ্য পেয়ে হৃদ নিজের খেল হারালো। মায়ের কোমর টেনে ঘনিষ্ঠ হতে চেয়ে মস্তিষ্ক তড়াক করে জ্বলে উঠল আশপাশের অবস্থান দেখে। এই মুহূর্তে দুইজন সিঁড়িতে বসে, যে কোনো সময় উপর হতে কেউ নিচে নামতে পারে, আবার বাহির থেকেও কেউ ভেতরে প্রবেশ করতে পারে। এমন না দুইজন অবৈধ বা লোকসমাজের ভয়ে হৃদ আছে, কারো ভয় হৃদের নেই, কিন্তু তার বউ তার ট্রু পার্সোনাল অংশ, আর হৃদ তার পার্সোনাল কোনো কিছু পাবলিক করতে চায় না। তার ঘনিষ্ঠ মুভমেন্টগুলো তার বেডরুমের বাইরে যাবে না কখনো। হৃদ আশেপাশটা লক্ষ্য করে মায়াকে নিয়ে উঠে দাঁড়ালো। মায়াকে কোল থেকে নামাতে নামাতে বলল, নর্মাল মানুষের মতন জড়িয়ে ধরা মনে হয় তোমার ডিকশনারিতে নাই না? যখন তখন বানরের মতো লাফিয়ে ঝাঁপিয়ে পড়তে মন চায় শুধু। মায়ের গায়ে জামাটা টেনে ঠিক করে হৃদের দিকে তাকালো। হৃদের কথার কিছু বলল না। হৃদকে কিভাবে বোঝাবে মায়া এই মুহূর্তে কতটা খুশি তাকে দেখে? এমন লাফিয়ে ঝাঁপিয়ে না পড়লে কি শান্তি লাগে? হৃদ ঝুঁকে ফ্লোর থেকে তার ফোন আর মায়ের ব্যাগটা উঠিয়ে মায়ের দিকে এগিয়ে দিতেই মায়া সেটা হাতে নিতে নিতে মিনমিনিয়ে গলায় বলল, আমি আপনাকে অনেক মিস করেছিলাম। মায়ের কথায় হৃদ মায়ার আদরের মুখশ্রীর দিকে তাকালো। এক দৃষ্টিতে মায়ের মুখের দিকে তাকিয়ে অল্প সময় নিয়ে বলল, বাসায় যাও। হৃদের কথায় মায়া অস্থির ভঙ্গিতে নাকচ করে তৎক্ষণাৎ বলল, না আমি কোথাও যাব না, আমি আপনার সাথেই থাকবো। মায়ের কথায় হৃদ ফোনটা পকেটে রাখতে রাখতে বলল, আপনার সাথে থাকার জন্যই তো আসলাম, তবে এখন বাসায় যান, রেডি হন, সন্ধ্যায় আমি গাড়ি পাঠাবো, আপনার শ্বশুরবাড়িতে চলে আসবেন। হৃদের কথায় মায়া খানিকটা সন্তুষ্ট হলো, তবে হৃদের মনোভাব বুঝতে না পেরে বলল, আপনি আমার উপর রাগ করে নেই তো? সেটা রাতে বুঝবেন। আমি থাকি না আপনার সাথে, আমাকে সঙ্গে নিলে কি হয়? হৃদ গম্ভীর মুখে বলল, বাসায় যান, রাহাত দিয়ে আসবে আপনাকে। মায়া হৃদের সঙ্গে থাকতে চেয়ে মিনমিন করে পুনরায় বলল, আমি থাকি। মায়ের কথা শেষ করতে না দিয়ে হৃদ গম্ভীর গলায় বলল, আউট।